রাজধানীতে সড়কে দূরপাল্লার বাসের অবৈধ পার্কিং, অব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। ফেসবুকে বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শিপ্রার মামলাও নেয়নি কক্সবাজার থানা। সারা দেশে কোভিড হাসপাতালে খালি 11,000 শয্যা, অন্য চিকিৎসাও চালুর উদ্যোগ। বিমানবন্দরে আটকে করোনা চিকিৎসা জরুরি সরঞ্জাম, সুবিধা পাচ্ছেন না ব্যবসায়ীরা। এবং ভারতে একদিনে মৃত প্রায় 1100, শনাক্ত 65,000, প্রাণহানি 53,000 ছাড়ালো। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাদ্দিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। রাজধানীর মহাখালী, তেজগাঁও, গুলিস্তান, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকার সড়ক জুড়েই দেখা মিলছে দূরপাল্লার বাসের অবৈধ পার্কিংয়ের দৃশ্য। এতে চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি পথচারীদের। এদিকে করোনার কারণে এখনো পুরো দমে যানবাহন চলাচল শুরু না হলেও এভাবে সড়ক দখল করে গাড়ি রাখা হলে ভবিষ্যতে যানজট বাড়ার আশঙ্কা রয়েছে। সড়কে এমন বিশৃঙ্খলার জন্য অব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। রাত 10টা, রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশের সড়কের এমন দৃশ্য দীর্ঘদিনের। কোথাও নেই শৃঙ্খলা, নির্দিষ্ট জায়গায় পার্কিং এর বদলে সড়ক দখল করে রাখা হয়েছে বাস ট্রাক। করোনা পরিস্থিতিতে গাড়ি চলাচল কমলেও বন্ধ হয়নি এমন নৈরাজ্য। সড়কের জায়গা দখল করে অবৈধ পার্কিং এর কারণে বেড়েছে জনদুর্ভোগ। এমন অব্যবস্থাপনায় বিরক্ত যাত্রী পথচারীরা। তবে চালকেরা বলছেন পর্যাপ্ত জায়গার অভাবের কথা। পকেটে থাকে অনেক কিছু, টাকা পয়সা থাকে, অনেক সময় অনেক চিন্তায় টিন্তায় হতে পারে। এইভাবে দুই সাইডে গাড়িগুলা রাখলে মাঝখান দিয়ে যতটুকু জায়গা এতটুকু জায়গা দিয়ে আসলে ওইভাবে চলাচল করাটা একটা সুবিধাজনক না। এই যে রাস্তায় গাড়িটাই কি পর্যন্ত রাখছে, আমরা যে একটা রিক্সা নিয়ে এখান দিয়ে উঠবো, তারপরও রিক্স হইতেছে যে এদিক দিয়ে একটা গাড়ি আসলে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই, রাখার জায়গা নেই, এটা হচ্ছে মেন। আর এই মহাখালী যেগুলো গাড়ি ধরার কথা স্ট্যান্ডে, তার চেয়ে অধিক গাড়ি এই স্ট্যান্ডের নামে আছে। গুলিস্তান এলাকায় দিনের বেলাও চোখে পড়ছে এমন দৃশ্য। যাদের এসব নিয়ন্ত্রণ করার কথা তারাও নির্বিকার। বিআরটিএ বলছে সড়কে অবৈধভাবে পার্কিং এর সুযোগ নেই। আর মালিক সমিতির নেতারা বলছেন বাস টার্মিনালে জায়গা না থাকায় দেখা দিচ্ছে এমন সংকট। এই পরিবহন সেক্টরের সমস্ত অনিয়মের বিরুদ্ধে কিন্তু আমাদের সবসময় মোবাইল কোর্ট আছে, পুলিশের পক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এর মাঝে মাঝে যারা অন্যায় করছে তারা তো অবশ্যই তাদেরকে পানিশমেন্ট পাচ্ছে, তাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। পার্টিকুলার কোনো যে ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে লিখিতভাবে আসে তো অবশ্যই আমরা সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে আমরা মোবাইল কোর্ট করবো। মহাখালীর একটা সমস্যা আছে, মহাখালীর ভিতরে ইউলুপের কাজ চলতেছে, টার্মিনালের ভিতরে ইউলুপের কাজ করতেছে। ইউলুপের কাজ করার জন্য এখন টার্মিনালে অনেক গাড়ি বাইরে রাখতে হচ্ছে। এটা ইউলুপের কাজটা শেষ হয়ে গেলে টার্মিনালে বাইরে আর গাড়ি থাকবে না বলে আমরা মনে করি। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন কার্যকর পরিকল্পনার অভাবে শৃঙ্খলা ফিরছে না সড়কে। যেখানে সেখানে পার্কিং বন্ধে নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। তো অহেতুক এই বিশৃঙ্খলা শুধু ঢাকায় না, অন্যান্য শহরগুলি তো বড় বড় শহরগুলি তো কিন্তু একই অবস্থা চলছে। যেই দপ্তরগুলি সড়কের বিভিন্ন অবকাঠামো তৈরি করার কথা, তাদেরকে দায়বদ্ধভাবে এগুলিকে তৈরি করার জন্য আমার মনে হয় দিক নির্দেশনা দেওয়া উচিত। প্রয়োজনের অধিক পরিবহনকে লাইসেন্স না দিয়ে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে এখনো গণপরিবহনে মানা হচ্ছে না করোনা স্বাস্থ্যবিধি। সরকারি নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী বহন করা ছাড়াও ভাড়া বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, বাসে ভাড়া বেশি আদায় নিয়ে যাত্রী এবং বাস চালকদের মতামত কি, আর প্রশাসনের কোনো নজরদারি কি চোখে পড়েছে? প্রশাসনের নজরদারি খুব কমই বলা যায়। মাঝে মধ্যে আমরা দেখি যে ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন অভিযান চলে, কিন্তু এরপরও বাড়তি ভাড়া আদায়ের যে অভিযোগ সেটি কিন্তু লেগেই আছে।
আর কেবল বাড়তি ভাড়া আদায় নয়, আমরা দেখেছি যে সুরক্ষা সামগ্রী ব্যবহারের যে নির্দেশনা আছে সরকারের, সেগুলো বলা যায় একেবারে বালাই নেই। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড়ে। এখানেও কিন্তু আপনি দেখতে পাবেন গণপরিবহন যেগুলো, বিশেষ করে একেবারে ছোট ছোট যানবাহন যেগুলো রয়েছে, গণপরিবহন যেগুলো রয়েছে, সবখানেই দেখা যাবে যাত্রীদের প্রতি যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো কেউ কেউ মানলেও অধিকাংশ যাত্রীদের মধ্যে সেগুলো মানার প্রবণতা খুবই কম। আগে আমরা কিন্তু দেখেছি করোনার যে কারণে দেখা যেত যেসব যানবাহন রাস্তায় নেমেছে সেখানে তাদের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হতো, অন্তত হাত স্যানিটাইজ করে যানবাহনে উঠতে হতো, কিন্তু এখন সেই ব্যবস্থা দেখেছি অধিকাংশ যানবাহনেই নেই। পাশাপাশি যেটি দেখা যায় সেটি হচ্ছে যাত্রীদের মধ্যে মাস্ক পরার যে প্রবণতা সেটি কিছুটা থাকলেও সব যাত্রী কিন্তু মাস্ক পরছেন না। অনেকেই সেই মাস্ক পরার যে অভ্যাস সেটি কিন্তু অনেকের কমে এসেছে। আর পাশাপাশি সবচেয়ে বেশি যেই অভিযোগটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে দেখা যায় যে প্রতি 2 আসনে একজন যাত্রী নেয়ার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে যানবাহনের যেসব শ্রমিকরা রয়েছেন, চালকরা রয়েছেন, তারা কিন্তু সেটি মানেন না। বাড়তি যেই যাত্রী সেটি নেয়ার প্রবণতা সেটি একেবারেই রয়ে গেছে। দেখা যাচ্ছে যে প্রতি 2 আসনে একজন যাত্রী নেয়ার যে নিয়ম সেটি মানা না হলেও যাত্রীদের কাছ থেকে কিন্তু বাড়তি ভাড়া আদায় করা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। কিন্তু তাদের কথা ছিল যে 2 আসনের কারণেই মূলত যাত্রীদের ভাড়াটি বাড়ানো হয়েছিল, যে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য, কিন্তু সেটি মানা না হলেও ভাড়া আদায় অব্যাহত আছে, যার কারণে অধিকাংশ সময় আমরা দেখেছি যে রাস্তায় নামলেই বিভিন্ন যানবাহনের যাত্রীদের সঙ্গে চালকদের হাতাহাতি সহ বিভিন্ন ধরনের নানা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলছে। তো এই বিষয়গুলো নজরদারির জন্য মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় এবং তারা বলছেন তারা এই বিষয়গুলো নজরদারি করছেন এবং এই নজরদারি অব্যাহত রাখবেন, এমনটি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। চট্টগ্রামের গণপরিবহনের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী। এদিকে গাজীপুরেও গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সরকারি নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী বহন করা ছাড়াও ভাড়া বেশি আদায় করছে বলেও অভিযোগ যাত্রীদের। এ বিষয়ে আরো জানাতে এবার গাজীপুর থেকে যুক্ত হবেন সহকর্মী আবুল হাসান। হাসান, বাসে স্বাস্থ্যবিধি না মানা ও ভাড়া যে বেশি আদায় করা হচ্ছে এ বিষয়ে প্রশাসন কি কোনো নজরদারি রাখছে? আপনি জানেন যে করোনা প্রকোপ দেখার পর গণপরিবহনের যে সরকারি নির্দেশনা ছিল সেগুলো কিন্তু এখন অনেকটা উপেক্ষিত এই জেলায়, এবং এখন গণপরিবহনের যে স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব কোনোটাই কিন্তু মানা হচ্ছে না। আমরা যেটি দেখেছি যে অধিকাংশ বাসে 2টি সিটের মধ্যে 1টি সিট যাত্রী তোলার কথা থাকলেও এখানে কিন্তু সবগুলো সিটেই যাত্রী এখন নেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রে গাড়িও যাত্রী নেওয়া হচ্ছে, যার কারণে মাঝে মধ্যে যাত্রীদের সঙ্গে ড্রাইভার এবং কন্ট্রাক্টর রয়েছে তাদের সঙ্গে হাতাহাতি বা যে তর্কাতর্কি সেইটি কিন্তু হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে এখন কিন্তু প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটছে। আর বিভিন্ন স্টেশনগুলোতে দেখা গেছে যে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে গাড়িতে ওঠানোর কথা বা নামানোর কথা সেগুলো কিন্তু মানা হচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রে গাদাগাদি করে যাত্রী বা বাসে বা গণপরিবহনে উঠছেন এবং গাদাগাদি করেই তারা নামছেন। এক্ষেত্রে যে সামাজিক দূরত্ব সেটি কিন্তু মানা হচ্ছে না এবং শুরুতে গণপরিবহনগুলোতে হ্যান্ড স্যানিটাইজার স্বাস্থ্য সুরক্ষার যে নিয়মকানুনগুলো ছিল সেগুলো কিছুটা মানা হচ্ছিল, কিন্তু এখন এগুলো কোনোটাই মানা হচ্ছে না। অধিকাংশ গণপরিবহনে এখন হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা নেই, কোনো স্প্রে করানো হচ্ছে না যাত্রীদের। এবং আমি যেটি লক্ষ্য করেছি যে যাত্রীরাও কিন্তু অনেক ক্ষেত্রে তাদের যে স্বাস্থ্যবিধি সেটি মানছেন না, অনেকে মাস্ক ব্যবহার করছেন না, মাস্ক থাকলেও সেগুলো তারা থুতনির নিচে বা অনেক ক্ষেত্রে পকেটে রাখছেন, এমনটিও আমরা দেখেছি। তো এই বিষয়গুলো নিয়ে পুলিশ মাঝে মধ্যে এখানে অভিযান পরিচালনা করলেও যে স্বাস্থ্যবিধি সেটি কিন্তু এখনো মানা হচ্ছে না। যদিও ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে, কিন্তু তারপরেও যে চিত্র সেটি কিন্তু আগের মতোই রয়ে গেছে এবং স্বাস্থ্যবিধি এখানে চরমভাবে উপেক্ষিত রয়েছে। এবং এই নিয়ে যাত্রীদের মধ্যে কিন্তু ভাড়া আদায়কে কেন্দ্র করে নানা অভিযোগ রয়েছে। তারা বলছেন যে এখন করোনার দোহাই দিয়ে যে ভাড়া বাড়ানো হয়েছিল, কিন্তু এখন গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে কক্সবাজার সদর থানায় মামলা করতে পারেননি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথ। তাদেরকে রামু থানা বা সাইবার ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেন সদর থানার ওসি খায়রুজ্জামান।
মঙ্গলবার রাত 11:30টার দিকে আইনজীবীকে সাথে নিয়ে সদর থানায় মামলা করতে যান শিপ্রা দেবনাথ ও তার বন্ধু সিফাত, কিন্তু নীলিমা রিসোর্ট রামু থানা এলাকার ভেতরে হওয়ায় সেখানে মামলা করতে পরামর্শ দেন ওসি। পরে শিপ্রার আইনজীবী জানান, সাতক্ষীরার পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ও পিবিআই ঢাকার পুলিশ সুপার মিজানুর রহমান সহ 150 জনের বিরুদ্ধে মামলা করতে চান শিপ্রা। নিজেদের মধ্যে আলোচনা করে মামলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আইনজীবী। ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে রামু থানায় করার জন্য পরামর্শ দিয়েছেন, যেহেতু ওনার জুডিশিয়াল এরিয়া রামু সেটা বলেছেন, এবং সাথে সাথে উনি ট্রাইব্যুনালও মামলা করার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছেন, যেহেতু এটা মামলার অনেক কালক্ষেপণ হবে, অনেক তদন্তের বিষয় আছে, সেই বিষয় নিয়ে উনি আমাদেরকে ট্রাইব্যুনালে মামলা করার জন্য পরামর্শ দিয়েছেন। এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ, লিয়াকত সহ 3 পুলিশকে আনুষ্ঠানিকভাবে রিমান্ডে নিয়েছে র্যাব। আদালতে রিমান্ড মঞ্জুর হওয়ার 13 দিন পর তাদের রিমান্ডে নেওয়া হলো। এছাড়া মামলায় গ্রেপ্তার এপিবিএন এর 3 সদস্যকে 7 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। এর মধ্যে এই 3 জনকে বরখাস্ত করা হয়েছে। সিনহা হত্যার ঘটনায় তার বোনের করা হত্যা মামলায় টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালের 7 দিন করে রিমান্ড মঞ্জুর হয় 6 আগস্ট। তবে 2 সপ্তাহেও তাদের রিমান্ডে নেয়নি র্যাব। মঙ্গলবার বেলা 11টার দিকে কক্সবাজার কারাগার থেকে ওই 3 জনকে আনুষ্ঠানিকভাবে রিমান্ডে নেয় র্যাব। হাতকড়া পরিয়ে ওসি প্রদীপ সহ 3 পুলিশ সদস্যকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় হাসপাতালে, পরে সেখান থেকে তাদের র্যাব কার্যালয়ে নেওয়া হয়। ওসি প্রদীপ সহ 3 জনকে আপনারা নিজেদের নিরাপত্তা হেফাজতে নিয়ে আসছেন জিজ্ঞাসাবাদের জন্য? হ্যাঁ, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছেন। মানে কখন আনলেন তাদেরকে? সময়টা তো একজ্যাক্ট আমার মনে নাই, আমার তো আসলে কিছুক্ষণ আগে নিয়ে আসছি। এদিকে 31 জুলাই রাতে মেজর সিনহা পুলিশের গুলিতে নিহত হওয়ার সময় শামলাপুর চেকপোস্টে দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর 3 সদস্যের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তারা হলেন সহকারী উপপরিদর্শক শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহ। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে র্যাব। আজকে আমরা 10 দিনের আসামিদের 10 দিনের রিমান্ড চেয়েছিলাম। আমরা 7 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেছেন। আমরা আমাদের সুবিধাজনক সময়ে তাদেরকে নিয়ে আমরা মামলা সারতে আমরা জিজ্ঞাসাবাদ। সিনহা হত্যা মামলায় এ নিয়ে 10 পুলিশ সদস্য সহ 13 আসামিকে রিমান্ডে নেওয়া হলো। এদিকে ল্যাপটপ ও হার্ড ডিস্ক সহ নীলিমা রিসোর্ট থেকে পুলিশের কাছে জব্দ করা 29টি ডিভাইস র্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফার্মার্স ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ 11 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। এই প্রথম দেশের কোন সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির বিচার শুরু হলো। আমি পালিয়েও যাচ্ছি না। দেশের 21তম সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নানা কারণে সরকারের সাথে মতভেদের পর 2017 সালে প্রথমে ছুটিতে যান, পরে দেশ ছেড়ে পদত্যাগপত্র পাঠান। 2019 সালে এস.কে. সিনহা সহ 11 জনের বিরুদ্ধে ফার্মার্স ব্যাংকের প্রায় 4 কোটি টাকা ঋণ জালিয়াতির মামলা হয়। আর গত 13 আগস্ট অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত 4। মঙ্গলবার সকালে দুদক পরিচালক ও মামলার বাদী সৈয়দ ইকবাল হোসেনের সাক্ষ্য গ্রহণ করেন বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম। এছাড়া মামলার আসামি ও ফার্মার্স ব্যাংক থেকে ঋণ নেয়া 2 জন ও ব্যাংকের আরও 2 কর্মকর্তা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করে বিচারক শেখ নাজমুল আলম। এছাড়া মামলার আসামি ও ফার্মার্স ব্যাংক থেকে ঋণ নেয়া 2 জন ও ব্যাংকের আরও 2 কর্মকর্তা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। নিরঞ্জন চন্দ্র এবং তার এক স্কুল ফ্রেন্ড শাহজাহান মিয়া, এই 2 জন ফার্মার্স ব্যাংকে নিয়ে দুটো অ্যাকাউন্ট করে 6, 11, 16 তারিখে। পরের দিন 7, 11, 16 তারিখে তাদের পক্ষে 2 কোটি টাকা করে 4 কোটি টাকা লোনের আবেদন করেন এবং সেইখানে যে ঠিকানা তারা ইউজ করেন সেটা হলো প্রাক্তন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উত্তরার যে বাসা, সেই বাসার ঠিকানা ব্যবহার করে এবং সেই অ্যাকাউন্টটি সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়। শুনানিতে কারাগারে থাকা মামলার আরেক আসামি ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির পরিচালক বাবুল চিশতিকে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা আরও 2 ব্যাংক কর্মকর্তাও হাজিরা দিয়েছেন। সাক্ষ্য গ্রহণ শেষে মামলার বাদী সৈয়দ ইকবাল হোসেনকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। তার দাবি, এফআইআর ও বাদীর বক্তব্যে অসঙ্গতি রয়েছে।
ওনাদের দাবির বিষয়বস্তু ছিল যে ভুয়া ঋণ তৈরি করা হয়েছে। বাট আমরা জেরাতে বিলিভ করি যে আমরা যখন সাজেশন দিয়েছি যে কোনো ভুয়া কাগজপত্র সেখানে ছিল কিনা, উনি বলেছেন এফআইআর তা উনি উল্লেখ করেন নাই। যে আলটিমেটলি লোনটা যখন ডিসবার্স করা হয়েছে আমরা সাজেশন দিয়েছি, কাগজে দেখেছি এমডি সাহেবের 2 কোটি টাকা পর্যন্ত লোন মঞ্জুরের ক্ষমতা ছিল, এফআইআর এর মধ্যে সে পেমেন্টটা পাইনি। ঋণ জালিয়াতির এ মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সহ এখনও 4 আসামি পলাতক রয়েছেন। মামলার সাক্ষী 18 জন। পরবর্তী শুনানি 25 আগস্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে কোভিড হাসপাতালের 15,000 শয্যার মধ্যে প্রায় 11,000ই খালি। ফাঁকা আছে 211টি আইসিইউ শয্যাও। এসব হাসপাতালে কোভিডের পাশাপাশি সাধারণ রোগীদেরও চিকিৎসা চালুর উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। বসুন্ধরা কনভেনশন সেন্টারে 2 মাস আগে চালু হয় দেশের সবচেয়ে বড় করোনা আইসোলেশন সেন্টার। 2013 শয্যার এই হাসপাতালে রোগী ভর্তি মাত্র 14 জন। একজনও রোগী ভর্তি নেই মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। 105 শয্যার ঢাকা মহানগর হাসপাতালে কোভিড রোগী আছে মাত্র 10 জন। 1000 বেডের পুলিশ হাসপাতালের 800ই খালি। এরই মধ্যে কোভিড রোগী ভর্তি বন্ধ করে দিয়েছে সোহরাওয়ার্দী হাসপাতাল, সেখানেও ফাঁকা 87 বেড। 22 আগস্ট থেকে আমরা আমাদের হাসপাতাল পুরোপুরি নন কোভিড হাসপাতাল হিসেবে চালু থাকবে, অর্থাৎ এখানে আর কোনো কোভিড রোগীকে চিকিৎসা দেওয়া হবে না। ঢাকা মেডিকেলের করোনা ইউনিটেও 277 বেড ফাঁকা। বৃষ্টির মধ্যে 5টি আইসিইউ শয্যা খালি। ঢাকা মেডিকেল কলেজে যেখানে 800-র মতো রোগী ভর্তি থাকতো আগে, সেখানে এটা কমে এখন 400, 450, 500 এই লেভেলে চলে আসছে। রোগীর সংখ্যা কমে আসছে, কিন্তু তীব্র যেটা কোভিড, মারাত্মক যেটা কোভিড, এই সংখ্যাগুলো এখন হাসপাতালে বেশি আসছে। সারা দেশের কোভিড হাসপাতালে 15,000 শয্যা রয়েছে, কিন্তু ভর্তি রোগীর সংখ্যা মাত্র 4,000। 71% শয্যাই খালি। লোকে বাড়ি থেকে চিকিৎসা পাচ্ছে, সেবা পাচ্ছে, ওষুধ পাচ্ছে, কাজে হাসপাতালে আসার প্রয়োজন হয় না। যারা ক্রিটিক্যাল রোগী, মুমূর্ষ যদি কোনো রোগী হয় তারাই আসে। কাজে এই সফলতাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে কোভিড হাসপাতালে ধীরে ধীরে সাধারণ রোগীও ভর্তি নেওয়া হবে। যেখানে রোগীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, হয়তো মন্ত্রণালয়ের নির্দেশে সেগুলিকে আমরা কোভিডের পাশাপাশি নন কোভিড চালু করব। আর যে সমস্ত কোভিড আইসোলেশন সেন্টার ছিল, যেমন বসুন্ধরা, ওখানে রোগীর সংখ্যা অনেক কমে গেছে। হয়তো এরকম সিদ্ধান্ত আমরা নিতে পারি ভবিষ্যতে যে আইসোলেশন সেন্টারটা বন্ধ করে দিতে পারি। একই সঙ্গে কোভিড ও সাধারণ রোগীর চিকিৎসা করতে এসব হাসপাতালে নেওয়া হচ্ছে বাড়তি ব্যবস্থা। কারো করোনা উপসর্গ থাকলে তাদের আলাদাভাবে পরীক্ষা ও সেবা দেয়া হবে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরে 3 সপ্তাহ ধরে আটকে আছে প্রায় 50 কোটি টাকার করোনার চিকিৎসা সরঞ্জাম, যার মধ্যে রয়েছে ভেন্টিলেটর বা হাই ফ্লো নাজাল ক্যানোলা, অক্সিজেন সিলিন্ডার ও আইসিইউ বেড। সংকট তৈরি হয়েছে সরকারের ঘোষণা থাকলেও করোনা সামগ্রীর শুল্কমুক্ত সুবিধা পাচ্ছেন না ব্যবসায়ীরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, বিষয়টি আমলেই নিচ্ছে না এনবিআর। সংক্রমণ রোধে করোনা চিকিৎসা সামগ্রী আমদানিতে 30 সেপ্টেম্বর পর্যন্ত কর মাফ করা হয়েছে, কিন্তু ঔষধ প্রশাসন অধিদপ্তরের করোনা চিকিৎসা সামগ্রীর তালিকার সাথে এনবিআর এর তালিকার মিল নেই। এ কারণেই হাইফ্লো নাজাল ক্যানোলা, 5 ফাংশনাল আইসিইউ বেড, অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেন্ট্রেটর আমদানি করে বিপাকে পড়েছে 4 প্রতিষ্ঠান। তারা যে ক্যাটাগরিতে এসব আমদানি করেছে, কাস্টমস কর্তৃপক্ষ সেগুলোকে শুল্কমুক্ত সুবিধা দিতে নারাজ। আমাকে তো আগে ক্লাসিফিকেশনটা ঠিক করতে হবে, মানে এটার এসএস কোড কি হবে, তারপরে দেখবো সেই এসএস কোডটা আমার এই যে এসআরও তে আছে কিনা, ডিউটি ফ্রি এক্সাম্পশন যেটা এক্সাম্পশন এসআরও তে আছে কিনা, যদি থেকে এক্সাম্পটেড যাবে, না হলে নরমাল ট্যাক্স হবে। এর বাইরে তো আর কোনো কথা নেই, আইদার ডিউটি ফ্রি হবে আর নরমাল ডিউটি ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে। সিএমএসডির কর্মকর্তারা জানান, এই মুহূর্তে দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় 600 হাইফ্লো নাজাল ক্যানোলার চাহিদা রয়েছে, কিন্তু তাদের হাতে নেই একটিও। অথচ শাহজালাল বিমানবন্দরে পড়ে আছে 300টি। সংকট সমাধানে 3 সপ্তাহ আগে এনবিআরকে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু এখনো সুরাহা হয়নি।
স্বাস্থ্যসেবা বিভাগকে আমরা এটা জানিয়েছি, স্বাস্থ্যসেবা বিভাগ এনবিআরকে চিঠি দিয়েছে। আমরা আশা করছি যে খুব দ্রুতই এনবিআর এই ব্যাপারে একটা উদ্যোগ নেবে এবং আমদানিকারকরা এই সমস্ত ক্ষেত্রে তাদের যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো থেকে অব্যাহত, আমরা বলবো যে সেই অভিযোগগুলো তারা তুলে নেবেন এবং আমরা দ্রুতই জিনিসগুলো সরবরাহ পেয়ে যাব। দেশের কোভিড রোগীদের অন্তত ৫% শ্বাসকষ্ট দেখা দেয়। সংশ্লিষ্টরা বলছেন বিমানবন্দরে আটকে থাকা যন্ত্রপাতিগুলো ছাড়া পেলে তাদের চিকিৎসায় কাজে লাগত। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের কাছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন চাইবে বাংলাদেশ। ঢাকায় সফররত দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলার কাছে আজ এ প্রস্তাব দেয়া হবে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, ভ্যাকসিনটির ট্রায়াল ভারতের পাশাপাশি বাংলাদেশেও যেন হয় সে বিষয়েও আলোচনা হবে। এদিকে মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীংলা। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই দুদিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। এ সফরকে আকস্মিক বলতে রাজি নন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তার দাবি, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক উন্নয়নে এ ধরনের সফর নিয়মিত ঘটনা। বুধবার দুপুরে শ্রীংলার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মাসুদ বিন মোমেন। এতে করোনা মোকাবেলার পাশাপাশি ভ্যাকসিন নিয়েও আলোচনা হবে। যুক্তরাজ্যের অক্সফোর্ডের ভ্যাকসিনটি বাংলাদেশে পরীক্ষার জন্য তার কাছে সুপারিশ করা হবে। আমরা অফার করব যে আমাদের এখানেও যদি ট্রায়ালের সুযোগ থাকে, কারণ অক্সফোর্ডের যে কোম্পানি যেটা যারা কাজ করছে তাদের সাথে আমরা লন্ডন মারফত যোগাযোগ করেছি। তো এখন ইন্ডিয়ান বিভিন্ন ভ্যাকসিন প্রডিউসার তারা এটার এই মুহূর্তে ব্যবসায়িক দিকটাও হয়তো দেখছে। তো সুতরাং অক্সফোর্ডের যেটা বর্তমানে ইন্ডিয়াতে তারা ট্রায়াল দিচ্ছে, তো এইগুলার সবগুলা কিভাবে অ্যাক্সেস আমরা পেতে পারি দ্রুত, সেই ব্যাপারে সবার সাথে আমাদের আলাপ আলোচনা চলছে। তো সেটার পার্ট হিসেবে ওনাদের সাথে আমরা আলাপ করব। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ আসে বাংলাদেশে চীনের ভ্যাকসিন ট্রায়াল। বাংলাদেশ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে ফোন আলাপ নিয়ে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। পররাষ্ট্র সচিবের কাছে জানতে চাওয়া হয়, এটাও কি শ্রীংলার ঢাকা সফরের কারণ? এই গভীর সম্পর্ক সারাক্ষণ আমাদের নার্চার করতে হয়, যাতে করে এটা কোনো ভুল বোঝাবুঝির কোনো স্কোপ না থাকে। তা আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় নানা রকমের স্পেকুলেটিভ নিউজ এসেছে। তো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব যে এগুলার কোনো তেমন ভিত্তি আমরা দেখি না, এবং ভারতের সাথে সম্পর্ক আমাদের অনেকটা নিবিড় আছে। তো সেই কারণে আমাদের যাতে কোনো রকমের না থাকে, গ্যাপস না থাকে, সেটার ব্যাপারেও আমরা আলোচনা করব। সচিবদের বৈঠকে রোহিঙ্গা সমস্যার সমাধানে ভারতকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাবে ঢাকা। জানা গেছে, বুধবার দুপুরেই ঢাকা ছাড়বেন শ্রীংলা, পরে কলকাতা হয়ে মিয়ানমারে যাওয়ার কথা রয়েছে তার। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মারা গেছেন আরও 46 জন। এ নিয়ে মোট মৃত্যু ৩,৭৪০ জনের। একদিনে শনাক্ত হয়েছেন ৩,২০০ রোগী। মোট শনাক্ত 2,82,344 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য। একদিনে মৃতদের মধ্যে পুরুষ 35 এবং নারী 11 জন। এ পর্যন্ত মোট মৃত্যুর 2,953 জন পুরুষ এবং 787 জন নারী। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মৃতদের 78 ভাগই পুরুষ। এদিকে 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 3,234 রোগী। এ নিয়ে মোট সুস্থ 1,62,825 জন। করোনায় ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকায় আটকে পড়েছে সাতক্ষীরায় বেড়াতে আসা 5 শতাধিক ভারতীয় নাগরিক। অসুস্থতা সহ পরিবার থেকে বিচ্ছিন্ন থাকায় অনেকে ভুগছেন মানসিক অবসাদে। তাদের ভরণ পোষণেও হিমশিম খাচ্ছেন আত্মীয় স্বজনেরা। সাতক্ষীরার বাসিন্দাদের অনেকের আত্মীয় স্বজন ছড়িয়ে আছে ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে। দেশ ভাগ হলেও এখনো আত্মীয়তার বন্ধন অটুট তাদের। তাই দুপারের মানুষের যাওয়া আসাও নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু বিপত্তি তৈরি করেছে করোনা পরিস্থিতি। আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে আটকা পড়ে আছেন অনেক ভারতীয় নাগরিক। করোনার কারণে 24 মার্চ থেকে ভোমরা স্থলবন্দর হয়ে বিপত্তি তৈরি করেছে করোনা পরিস্থিতি। আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে আটকা পড়ে আছেন অনেক ভারতীয় নাগরিক। করোনার কারণে 24 মার্চ থেকে ভোমরা স্থলবন্দর হয়ে ইমিগ্রেশন বন্ধ রেখেছে ভারত সরকার। আমার ভিসা
এক্সিট করে গেছে। অলরেডি আমি এখানে আটকে আছি, আমি যেতে পারছি না। আমার ফ্যামিলি ওখানে আছে, আমার হাজবেন্ড ওখানে আছে। আমার একটা দিনের জন্য আমার আর দিন কাটছে না। এর বাড়ি ওর বাড়ি পরিবার আছে, আমি ডায়াবেটিসের রোগী, আমার দিন গেলে ইনসুলিন চলে আমার। আমরা 6 মাস আগে এসছি ইন্ডিয়ার থেকে, এসে দেখাচ্ছে লকডাউন পড়ে গেছে করোনা ভাইরাসের জন্য। আত্মীয় স্বজনকে দীর্ঘদিন রাখতে গিয়ে বিপাকে স্থানীয়রাও। এ অবস্থার দ্রুত অবসান চান তারা। এর বাড়ি 10 দিন রাখতে, ওর বাড়ি 10 দিন রাখতে, এ করি তাই ওই রাখি দিছি। করোনার জন্যই তো ওরা চলে যেতে পারছি না। তারা 4 জন এসে ইন্ডিয়ার থেকে, আর উনি একটা ছেলে নিয়ে থাকে, ছেলে কাজ করে না, উনি লোকের বাড়ি জন্মজুরি খাটে, বেকার। তা দেখা যায় তাদেরও তো খেতে দিতে পারছে না, নিজেরও তো লকডাউনের কারণে কাজকর্ম নেই। ইমিগ্রেশন কর্মকর্তারা বলছেন, করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ বন্ধ। নির্দেশনা পাওয়া মাত্রই প্রক্রিয়া শুরু করবেন তারা। প্রায় 5 শতাধিক ভারতীয় যাত্রী আটকা আছে, তারা আমাদের ইন্ডিয়ায় যাওয়ার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। তারা এখানে খুব মানবতার জীবনযাপন করছে। আমরা ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে আমরা তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবো। আটকে পড়াদের ভিসার মেয়াদও শেষ হয়েছে এরই মধ্যে। আর্থিক দুরবস্থায় মানবেতর দিন কাটাতে হচ্ছে অনেকেরই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কখনো ফার্মেসি বা ডিসপেন্সারিতে, কখনো বা নিজেরা চেম্বার খুলে বছরের পর বছর ধরে মানিকগঞ্জে মানুষকে প্রতারিত করে আসছে ভুয়া চিকিৎসকরা। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও চিকিৎসা দিচ্ছেন তারা। মাঝে মাঝে 2-1 বিরুদ্ধে ব্যবস্থা নিলেও বেশিরভাগ ক্ষেত্রেই নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। ভুয়া চিকিৎসকের দৌরাত্ম্য নিয়ে প্রতিবেদন করতে গিয়ে এভাবে হামলার শিকার সাংবাদিকরা। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার প্রাইভেট ক্লিনিক, গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ল্যাবে প্রদীপ বসু নামের ভুয়া চিকিৎসকের নিজস্ব বাহিনী চড়াও হয় সাংবাদিকদের উপর। এমন অনেক ভুয়া চিকিৎসকের সয়লাভ মানিকগঞ্জ। চাটুরিয়ার দরগ্রামের গৌরাঙ্গচন্দ্র সরকার চিকিৎসা শাস্ত্রে নেই কোনো ডিগ্রি, তারপরও নামের সাথে চিকিৎসক তকমা লাগিয়ে রোগী দেখছেন প্রায় 40 বছর ধরে। নিজের 3তলা বিল্ডিং এর নিচতলায় একপাশে চেম্বার, অন্য পাশে গড়ে তুলেছেন ছোটখাটো ক্লিনিক। তার দাবি, দীর্ঘ অভিজ্ঞতার আলোকে সেবা দেন রোগীদের। চিকিৎসা আমার মনের থেকে দেয় আর কি, দীর্ঘদিন যাবত দেখতেছি তো। ঠিক আছে, শিশুরাও আসে। শুধু গৌরাঙ্গচন্দ্র নয়, মানিকগঞ্জে এমন অনেকেই আছেন যারা নিজেরা চেম্বার খুলে বা বিভিন্ন ডিসপেন্সারিতে চিকিৎসক পরিচয় দিয়ে অবাধে রোগী দেখছেন। আমার হাতের ঔষধ কেউ খানাই, হ্যাঁ ভালো নাই, হ্যাঁ এমন লোক নাই। বাংলার আমার সাথে আমি থাকতাম, ওই জায়গা থেকে আমি কিছুটা শিখছি এভাবে। এসব ভুয়া চিকিৎসকদের কাছ থেকে যারা চিকিৎসা নেন তাদের অনেকেই এ বিষয়ে কিছুই জানেন না। প্রতারণার ফাঁদে পড়ে ভুল চিকিৎসার কারণে ভুগছেন বছরের পর বছর ধরে। তাদের অভিযোগ, এ বিষয়ে নির্বিকার প্রশাসন। ওষুধ লেখা দিচ্ছে, ওষুধ খাওয়ার পর তো মানে আমার মেয়ে একবার অসুস্থ হয়ে পড়ছে। কোনো সার্টিফিকেট নাই, সে যদি ডাক্তার হয় তার তো বিচার হবেই। তবে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে নজরদারি অব্যাহত আছে দাবি করে জেলা সিভিল সার্জন জানান, খবর পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আমাদের কাছে যে নিউজটা পাই যে কেউ কোনো জায়গায় এরকম কাজ করতেছে, তাৎক্ষণিকভাবে আমরা তদন্ত করি এবং তদন্ত করে সেই মোতাবেক আমাদের অ্যাক্ট অনুযায়ী, রুল অনুযায়ী আমরা সেই মোতাবেক তাকে চিকিৎসা না দেওয়ার জন্য নির্দেশ প্রদান করি। তারপরে যদি এইভাবে হয় সেই ক্ষেত্রে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাকে হয়তো কোনো জরিমানা করতে পারব। গত 17 জুলাই প্রমোদ চক্রবর্তী নামে এক ভুয়া চিকিৎসককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একাদশ শ্রেণীর ভর্তিতে কয়েকটি চক্র আগেই শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে অখ্যাত কলেজে আবেদন করে দিচ্ছে। এতে করে পছন্দের কলেজে আবেদন করতে পারছে না শিক্ষার্থীরা। এরকম প্রতারণার সাথে জড়িত 5 শতাধিক ফোন নম্বর চিহ্নিত করেছে শিক্ষা বোর্ড। গত 9 আগস্ট থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণীর অনলাইনে ভর্তি আবেদন, চলবে 20 আগস্ট পর্যন্ত। একজন শিক্ষার্থী প্রথম দফায় 10টি কলেজে ভর্তি আবেদন করতে পারবেন। এই আবেদন শুরু হওয়ার পরই প্রতারণায় নেমেছে প্রতারক চক্র। তারা কয়েকটি কলেজের হয়ে শিক্ষার্থীদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর জোগাড় করে আগেই আবেদন করে দিচ্ছে। ফলে শিক্ষার্থীরা আর তার পছন্দের কলেজে আবেদন করতে পারছেন না। ভর্তি অন্যজন করার কারণে গাজীপুর থেকে এসেছে, এখন আমার অনেক ভোগান্তি হচ্ছে। আমার নরসিংদী থেকে আবার এই ঢাকায় আসতে হয়েছে, অনেক হ্যারাসমেন্টে ভুগছি আমি।
অনেকে একাধিকবার এরকম আবেদন বাতিল করেছে, কিন্তু এই চক্র সাথে সাথেই আবার আবেদন করে দিচ্ছে। আমি ভর্তি বাতিল করতেছি, ভর্তির কাজ আবার 4 দিন পর্যন্ত আসতেছি, 4 বার ভর্তি বাতিল করছি, 4 বার এরা টাকা জমা দিয়ে দেয়। আমার মেয়ে রুল নাম্বার 1 একজন পেমেন্ট করে দিচ্ছে। বোর্ড বলছে এরকম প্রতারণার শিকার হওয়া 600-র মতো শিক্ষার্থীর আবেদন বাতিল করা হয়েছে। প্রতিদিনই আসছে এ ধরনের অভিযোগ। তো আমাদের আবেদন করার জন্য যে 3টা বিষয় দরকার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার, বোর্ড, ইয়ার, এটা একটা প্রতিষ্ঠানের কাছে থাকে। স্বাভাবিকভাবে ওই সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সংযুক্ত, তা আমাদের যে অতীত অভিজ্ঞতা, তারাই এই কাজটা করে থাকে। করোনার এই সময়েও প্রতারণার শিকার হয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের আসতে হচ্ছে বোর্ডে। যে সকল প্রতিষ্ঠান বা ব্যক্তি এই প্রতারণার সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। এরকম 500-র উপরে ফোন নম্বর চিহ্নিত করা হয়েছে, কয়েকটি কলেজও চিহ্নিত হয়েছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলছে বোর্ড। আমরা 2টা জিনিস এখানে এখন আইডেন্টিফাই করার চেষ্টা করছি। একটি হচ্ছে যে মোবাইল নম্বরটি ওই প্রতারক ব্যবহার করেছে, সেই মোবাইল নম্বরটি আমরা ট্র্যাকিং করছি এবং ওই ব্যক্তিকে আমরা আইডেন্টিফাই করে ফেলব। যারা এমন সমস্যায় পড়ছে তাদের সমস্যা দ্রুত সমাধান করা হচ্ছে বলেও জানিয়েছে বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়ির HM পার্বত্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ KM তোফায়েল আহমেদের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত আয়, ব্যয় ও অনুদানের অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব ঘটনা তদন্তে গঠিত হয়েছে কমিটি। অভিযোগ প্রমাণিত হলে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। 2010 সালে খাগড়াছড়ি সদরে প্রতিষ্ঠিত হয় HM পার্বত্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। এরপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত KM তোফায়েল আহমেদ। দায়িত্ব পাওয়ার পর থেকেই কলেজের অভ্যন্তরীণ আয় ও অনুদানের অর্থ নয়-ছয়, নিয়ম বহির্ভূত ব্যয়, ভুয়া কর্মকর্তা কর্মচারী দেখিয়ে তাদের নামে বেতন তোলা, সহকর্মীদের বেতনের অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এসব ঘটনা তদন্তে গত এপ্রিল থেকে কাজ করছে জেলা প্রশাসনের একটি কমিটি। ওনাকে যখন প্রশ্ন করলাম যে আপনি এই লক্ষ লক্ষ টাকা আপনার হাতে কিভাবে হ্যান্ড ক্যাশ রাখলেন ব্যাংকে জমা না দিয়ে, উনি কোনো সদুত্তর দেন নাই এবং আমাদের সার্চিং কমিটিকে কোন রকম কোনো সহযোগিতা করেন। অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে 6 মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারীরা। ওনার অন্যায়ের বিরুদ্ধে যদি মুখ খুলি তাহলে আমাদেরকে বিভিন্ন হয়রানি, অফিসিয়াল হয়রানি করতেছে, অপমান, ধমকি। তবে সব অভিযোগ অস্বীকার করে তা ষড়যন্ত্র বলে দাবি করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। যা আয় হয়েছে তা ব্যয় হয়েছে, সব হিসাব নিকেশ যথাযথ আছে। আমার অভ্যন্তরীণ অডিট কমিটি দেখেছে, আমাদের মূল অর্থ বছর ক্লোজ হয়েছে। অধ্যক্ষের অনিয়মের বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন আকারে দাখিল করার জন্য আমরা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT-কে দায়িত্ব দিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠান খুললে এই তদন্তটি শেষ হবে। অনিয়মের ঘটনা তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমা নাহার রত্না নিহতের 11 দিন পর মাইক্রোবাস সহ চালক মোহাম্মদ নাইমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হতে পারে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর থেকে নাইমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাড়ি চাপা দেওয়ার কথা স্বীকার করেছেন। তবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা জানতে নাইমকে রিমান্ডে নেবে পুলিশ। 7 আগস্ট চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে রেশমাকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেন নিহত রেশমার ভাই। করোনার প্রভাবে গত জুনে ঢাকা ছেড়েছে 15% বেশি মানুষ। নতুন করে দরিদ্র হয়েছে প্রায় 22 ভাগ মানুষ।
এক জরিপ শেষে দাবি জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি। মঙ্গলবার অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তারা। করোনা সংক্রমণ শুরুর পর মার্চের শেষ দিকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। অফিস আদালত শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারিয়ে বেকার হয় অনেক মানুষ। মানুষের জীবন সরকার অফিস আদালত শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারিয়ে বেকার হয় অনেক মানুষ। মানুষের জীবনযাত্রায় করোনার প্রভাব নিয়ে জরিপ চালিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান পিপিআরসি ও বিআইজিডি। জরিপ শেষে তাদের দাবি, করোনার কারণে গত 4 মাসে নতুন করে বেকার হয়েছে 17% মানুষ। ঢাকার জন্য যেটা এক্সপেন্সিভ শহরের কথা বলল ইমরান, সেটা প্রায় 15.6%। বড় ধরনের একটা নতুন বাস্তবতা এসছে যে শহর থেকে বিতাড়িত হয়ে গ্রাম বা কম খরচের শহরাঞ্চলের দিকে যাওয়ার একটা বাধ্যবাধকতা তৈরি হয়েছে। করোনার প্রভাবে অপ্রাতিষ্ঠানিক খাতে 49% কাজ কমেছে বলে জরিপে উল্লেখ করা হয়। উপার্জন কমে যাওয়ায় বেড়েছে ঋণ নেওয়ার প্রবণতাও। বিআইজিডি নির্বাহী পরিচালক জানান, করোনা মহামারী শুরু থেকে জুন পর্যন্ত প্রতিটি কর্মখাতে পুরুষের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারীরা। বিশেষ করে গৃহ পরিচালিকার কাজ হারিয়েছেন 54% বেশি নারী। একই সেক্টর যেখানে ফিমেলরাও কাজ করছে এবং মেলরাও কাজ করছে, সেই সব জায়গাতেও আমরা দেখি যে ফিমেল এমপ্লয়মেন্টের অভিজ্ঞতা অনেক 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 বেশি প্রকট। স্বাস্থ্যবিধি মেনে কিছু প্রতিষ্ঠান খোলার জন্য এপ্রিলের পর কর্মচাঞ্চল্য কিছুটা বাড়লেও খাদ্য নিরাপত্তা পরিস্থিতি এখনো দুর্বল বলে জানান পিপিএসসি নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। আরবানে যদি দেখি প্রায় 100% 3 বেলা খেত ফেব্রুয়ারিতে, সেটা 73-এ নেমে এসেছিল এপ্রিলে, এখন 88-তে উঠেছে। মূলত এপ্রিল জুনের মধ্যে কিছুটা কর্মচাঞ্চল্য তৈরি হলেও আয়ের অবস্থায় এখনো অত্যন্ত দুর্বল এবং খাদ্য নিরাপত্তার জায়গায়ও অত্যন্ত দুর্বল অবস্থায় আছে। করোনা পরবর্তী সংকট মোকাবিলায় খাদ্য নিরাপত্তায় জোর দেওয়ার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক পেশাকেও প্রণোদনার আওতায় আনার তাগিদ দেন বক্তারা। ইশরা ছুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় আবারও বেড়েছে মৃত এবং আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় মারা গেছেন 6100 জনের বেশি মানুষ, আর একদিনে নতুন শনাক্ত হয়েছে প্রায় 2.5 লাখ। ভারতে একদিনে প্রায় 1100 মানুষের মৃত্যু হয়েছে, শনাক্ত 65,000-এর বেশি। দেশটিতে মোট মৃত্যু 53,000 ছাড়িয়েছে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি 7,83,000 ছাড়ালো, আর মোট আক্রান্ত 2,22,00,000-এর বেশি। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, প্রাণ হারিয়েছেন 1,365 জন। মোট প্রাণহানি 1,10,000 ছাড়িয়েছে, আর দেশটিতে শনাক্ত হয়েছে 48,000-এরও বেশি রোগী। আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে 1,235 জনের। নতুন শনাক্ত 41,500-এরও বেশি। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু 1,74,000-এর বেশি। করোনায় ভুতুরে নগরীর পরিচিতি পাওয়া চীনের উহানেই অনুষ্ঠিত হল মিউজিক ফেস্টিভ্যাল। কোন রকম স্বাস্থ্যবিধি না মেনেই সেখানে উল্লাস করেছে কয়েক হাজার তরুণ তরুণী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হওয়ায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে সমালোচনা। উহানের মায়াবিচের ওয়াটার পার্কের দৃশ্য। মিউজিক ফেস্টিভ্যালে মাতোয়ারা কয়েক হাজার বাসিন্দা। স্বাস্থ্যবিধির নিয়ম মানেনি কেউ। বিশ্বে করোনা সংক্রমণের মাঝেই এমন দৃশ্যে উদ্বিগ্ন অনেকেই। আমরা এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারিনি, তাই যতক্ষণ করোনা ভাইরাস পুরোপুরি নির্মূল না হচ্ছে, সংক্রমণের ঝুঁকি শেষ হচ্ছে না। উদাহরণ হিসেবে নিউজিল্যান্ডের কথাই বলা যায়। সেখানে 3 মাসের বেশি সময় পার হলেও আবারও সংক্রমণ শুরু হয়েছে। মাত্র কয়েক মাস আগেও করোনার উৎপত্তিস্থল চীনের উহানের রাস্তাঘাট ছিল ভুতুড়ে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত লকডাউনে বন্ধ ছিল সবকিছু। ধীরে ধীরে করোনা রোগীর সংখ্যা নেমে আসে শূন্যে। স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে উহানবাসী। খুলে দেওয়া হয় শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে মে মাসে আবারও সংক্রমণ বাড়ায় উহানের প্রায় 1 কোটি বাসিন্দার করোনা পরীক্ষা হয়। পরে জুনে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে খুলে দেওয়া হয় সিনেমা হল,
লাইব্রেরি, জাদুঘর সহ সব ধরনের বিনোদন কেন্দ্র। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিদ্রোহী সেনাদের হাতে গ্রেপ্তারের পর পদত্যাগে বাধ্য হলেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকারা কেইটা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে দেশটির সরকার ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথাও জানান প্রেসিডেন্ট। ক্ষমতা টিকিয়ে রাখতে কোন রকম সহিংসতা চান না বলেও জানান তিনি। দেশটির সেনাবাহিনীর একটি অংশ মঙ্গলবার তাকে এবং প্রধানমন্ত্রী বুবু সিসেকে আটকের কয়েক ঘণ্টার মাথায় পদত্যাগের ঘোষণা এলো। মঙ্গলবার কাতি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী সেনারা, এরপর তাদের সেখানে নেওয়া হয়। বিবিসি জানিয়েছে জিহাদিদের সাথে অব্যাহত বিরোধ এবং বেতন নিয়ে সেনাদের মধ্যে ক্ষোভ ছিল। 2018 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসা প্রেসিডেন্ট কেইটার পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছে মালিতে। তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনার এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগে আন্দোলন করে আসছিলেন সাধারণ মানুষ। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল পিএসজি। প্রথম সেমিফাইনালে জার্মান ক্লাব লাইপজিগকে 3-0 গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা। লিসবনের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় পিএসজি। 13 মিনিটে মার্কিনিওসের গোলে এগিয়ে যায় লাপারিজিয়ানরা। 42 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। প্রথমার্ধে 2-0 পিছিয়ে পড়া লাইপজিগ ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালালেও তাতে খুব একটা লাভ হয়নি। ম্যাচে 56 মিনিটে আবারও এগিয়ে যায় পিএসজি। বার্নাটের গোলে 3-0 স্কোর লাইন হয়। পুরো ম্যাচে দুর্দান্ত খেললেও গোলের দেখা পাননি পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। আজ রাত 1টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বায়ার্ন মিউনিখ ও অলিম্পিক লিও। রবিবার রাতে হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। শ্রীলঙ্কা সফরের জন্য টাইগারদের প্রস্তুতি ক্যাম্প শুরু 21শে সেপ্টেম্বর। এর 2 দিন আগে হবে মুশফিক মুমিনুলদের করোনা টেস্ট। সেখানে গিয়ে কতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে তা নিয়ে এসএলসির সাথে আলাপ চালিয়ে যাচ্ছে বিসিবি। এদিকে পরিস্থিতির উপর নির্ভর করে শ্রীলঙ্কা যাত্রা পিছিয়ে যেতে পারে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। মেঘলা আকাশ হয়তো একটা কারণ, কিন্তু সময় স্বল্পতার বিষয়টি উপেক্ষা করার উপায় নেই। করোনা পরিস্থিতি, প্রস্তুতি কিংবা প্রোটোকল, প্রতি ক্ষেত্রেই শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে টাইগাররা। আক্ষরিক অর্থেই তাল মেলাতে এভাবে ছোটা ছাড়া উপায় নেই মুমিনুলদের। ঘাটতি পূরণ করতে স্বাভাবিকের চেয়ে বেশি খাটুনিতেই পথ দেখছেন বাকিরা। সূচি অনুযায়ী রানিং ব্যাটিং শেষে আরেক দফা দৌড় চর্চা মুশফিকের। ইঙ্গিত স্পষ্ট টাইগারদের তোড়জোড়ে। বাকিটা নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস প্রধান। 15 সেপ্টেম্বরের মধ্যে ঠিক হয়ে যাবে দল। 21 সেপ্টেম্বর শুরু ক্যাম্প। তার আগে 18 তারিখ ক্রিকেটারদের করোনা পরীক্ষা। আমরা 18 তারিখ থেকে 18 তারিখে বাসায় গিয়ে সবার কোভিড টেস্ট করব। তারপরে ইনশাল্লাহ আমরা 20 তারিখের দিকে হোটেলে ওঠার চিন্তা ভাবনা করেছি। প্র্যাকটিস করবো আমরা 21 তারিখ থেকে। তারপরে কিছুদিন প্র্যাকটিস করার পর তারপর আমরা শ্রীলঙ্কা যাব। ক্রিকেটারদের মতোই পরীক্ষাটা সহজ নয় সমন্বয়কদের। কোয়ারেন্টিন সংক্রান্ত জটিলতায় গেল সপ্তাহে বাতিল হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ। বাংলাদেশের জন্য কোয়ারেন্টাইন ইস্যুতে কি ছাড় দেবে শ্রীলঙ্কা? 2 দিন নাকি 15? সে বিষয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেনি দুদেশের বোর্ড। 20 থেকে 22 জনের চিন্তা ভাবনা করেছি, যেহেতু আপনার কোভিড নিয়ে কিন্তু আসলে এটা যত সহজ মনে হচ্ছে তত সহজ না। ইটস এ লং ট্যুর, অনেক দিনের ট্যুর। আপনার কোয়ারেন্টাইনে কতদিন থাকতে হবে ওগুলো কিন্তু এখন আমরা ক্লিয়ার পাইনি। প্রাথমিকভাবে 23 সেপ্টেম্বর লঙ্কা যাত্রার কথা থাকলেও করোনা পরীক্ষা ও পরিস্থিতি বিবেচনায় তাতে আসতে পারে পরিবর্তন। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।